স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। ফেরি বন্ধের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুই ঘাটে দিনভর ছিল হাজার হাজার মানুষের ভিড়। যাত্রী চাপে কয়েকটি ফেরি চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা ছিল খুবই সামান্য। পরিবারের বয়স্ক সদস্য ও শিশুদের নিয়ে দিনভর সীমাহীন ভোগান্তি পোহাতে হয় লাখো মানুষকে। এদিকে জরুরি রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপারে কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাদের স্বজনরা। আরফিন শাকিল, নাজবুল হুদা ও শফিকুল ইসলাম শামীমকে নিয়ে আরো জানাচ্ছেন হাসান কামরুল। বাড়ি ফিরতেই হবে ঈদে, তাই যত ভয়ই থাকুক উঠতে হবে ফেরিতে। করোনা সংক্রমণে সরকারের কঠোর বিধিনিষেধ চলার সময়ের চিত্র এটি। দিনের বেলা ফেরি বন্ধ থাকার ঘোষণা দিলেও শনিবার দুপুরে শিমুলিয়া ঘাটে এই ফেরি শুরু হয় বিশৃঙ্খলার ভয়াবহ এক দৃশ্যায়ন। নারী পুরুষ শিশুর এখানে কোনো ভেদাভেদ নেই পরিবার পরিজনের নিরাপত্তার চিন্তাও। ফেরি চলে যাওয়ার পর আবারও অপেক্ষার পালা। ভিড় বাড়ে ঘাটে। এর আগে শনিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধের নির্দেশনার পরও শিমুলিয়া ঘাটে জমা হন ঘরমুখো হাজারো মানুষ। ফেরি না থাকায় কড়া রোদে শিশু ও নারীদের দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। পরিবহন পারাপার বন্ধ থাকায় রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোও আটকে থাকে। এতে ক্ষুব্ধ হন রোগীর স্বজনরা। আমাকে কাজকর্ম এখন নাই ভাই, আমরা ঢাকা বসে থেকে আমরা এখন কি করবো? বরিশাল যাচ্ছি ডেড বডি নিয়ে। এখন এই যে গাড়ির যে অবস্থা, আর সামনে তো ডেড বডির গাড়ি তো আর বহুত আছে। প্রায় একই চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাটেও। ভোর থেকে অপেক্ষমান মানুষ করোনার ভয়কে উড়িয়ে দিয়ে একসাথে ভিড় করেন পল্টনে। পারাপারের অপেক্ষায় থাকতে হয় লাশবাহী ফ্রিজিং গাড়িগুলোকেও। ফেরি অফ করার সিদ্ধান্তটা নিচ্ছে রাত 12টার পরে। যদি এটা আগে নিত তাহলে আমরা না আসার সম্ভাবনা বেশি ছিল। বিআইডব্লিউটিসি বলছে অ্যাম্বুলেন্স সহ জরুরি বাহনের চাপে দিনে ফেরি চালাতে হয়েছে। বেলা 2টা পর্যন্ত শিমুলিয়া থেকে 3টি ও পাটুরিয়া থেকে 2টি ফেরি রওনা হয় ওপারের উদ্দেশ্যে। ডেড বডির গাড়ি এবং অ্যাম্বুলেন্স এটা সকাল 7টা 8টার সময় আসছে। আমরা তাদেরকে যাত্রীর জন্য চাপের জন্য আমরা পার করতে পারিনি। এখন এই যাত্রীগুলো দিকে কনভার্ট করে ডাইভার্ট করে আমরা তারপরে এই অ্যাম্বুলেন্সগুলো উঠালাম এবং এরপরে আমরা আর কোনো ফেরি ছাড়বো না। গেল শুক্রবার ফেরিতে করে শত শত মানুষ পদ্মা পাড়ি দেওয়ার ঘটনায় শনিবার থেকে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে ঘরমুখো মানুষের দাবি, ফেরি বেশি চললেই বরং ভিড় এড়ানো যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তারিত জানাতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজবুল হুদা ও শফিকুল ইসলাম শামীম। শুরুতেই পাটুরিয়া ঘাটে যাব সহকর্মী নাজবুল হুদার কাছে। নাজবুল, এই মুহূর্তে ঘাটে কি পরিস্থিতি দেখছেন? ফেরি চলাচল কিছুটা হলেও শুরু হয়েছে কিনা, কিংবা যারা অপেক্ষায় রয়েছেন তাদের কি অবস্থা? বাড়ি ফিরতেই কিন্তু শুরু করেছে এবং সেখানে কিন্তু মানুষ আপনি দেখছেন যে এখনো কিন্তু গাড়িগুলি তারা এখানে ভিড় করেছে এবং তার আগের মতো ভিড় নেই এবং ভিড় না থাকলেও কিন্তু মানুষ এখনো ফেরি পারাপার হচ্ছে এবং 16টি ফেরি 6টা ঘাটেই কিন্তু চালু হয়েছে এবং সেখানে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু আসলে ফেরিগুলি চলছে এবং সেখানে কিন্তু যে সামাজিক যে দূরত্ব ফেরিগুলিতে সেগুলিতে মানছে না এবং মানুষ সেখানে কিন্তু হু হু করে বেড়েই চলছে এবং এখন কিন্তু যেহেতু তারা বলছে এবং যারা আসছে এবং তারা বলছে যে যদি তারা মহাসড়কগুলিতে যদি সেভাবে দায়িত্ব পালন করতো তাহলে হয়তো আজকে ফেরিঘাটের চিত্র এমনটি দেখা যেত না এবং এখানে প্রচুর ভিড় করছে এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু এবং 6টা ঘাটেই কিন্তু এখন প্রচুর গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পাশাপাশি কিন্তু এখানকার যাত্রীরাও রয়েছে এবং এখানে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে কিন্তু এখন নাকাল অবস্থা এবং ফেরি ঘাটগুলোতে আসলে মানুষের যে ভিড়, পাশাপাশি ফেরি ঘাটে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং কখন যে এই যানজট শেষ হয় এবং এই যানজটের মধ্যে আসলে যেহেতু বলছে সন্ধ্যা নাগাদ ফেরি চলাচল করবে পুরো দমে এবং দিনবেলায় কিন্তু ফেরি চলার কথা ছিল না, তারপরেও ফেরি চলছে এবং এখানকার যেসব গাড়িগুলি রয়েছে এখন বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলি আসলে বিশেষ করে নজর বেশি দেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু এখনও ঘাটে ভিড় করছে এবং বাড়ি যাওয়ার জন্য কিন্তু সবাই এখন ব্যস্ত রয়েছে এবং এই ছিল আমার কাছে। নাজবুল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী নাজবুল হুদা পাটুরিয়া অংশ থেকে যুক্ত হয়েছিলেন। এবারে দৌলতদিয়া অংশে নদীর বিপরীত পাশে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ওই প্রান্তে কি অবস্থা?
ধন্যবাদ সজল। আপনি যেমন জানাচ্ছেন যে লকডাউনের মধ্যেও কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বিশেষ করে দৌলতদিয়া ঘাটে কিন্তু উচ্চ পড়া ভিড় ছিল সকাল থেকে। আমি একটু আপনাকে দেখাতে যাচ্ছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে হঠাৎ করে সম্পূর্ণরূপে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ি ও যাত্রীদের উচ্চ পড়া ভিড় হয়, যাত্রীদেরও কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু একটি বিষয় আমরা যে 12টার পরে কিন্তু দৌলতদিয়া ঘাটে আটকা পড়া সকল যাত্রী কিন্তু পাটুরিয়া হয়ে তারা কিন্তু গন্তব্যস্থানে চলে যেতে পারছে। কিন্তু ছোট গাড়ির কিন্তু এখনো দৌলতদিয়া ঘাটে একটি চাপ আছে। তো যে প্রায় এখনো কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রায় 2 শতাধিক ছোট গাড়ির চাপ রয়েছে। তবে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে দৌলতদিয়া ঘাটে কিন্তু একাধিক ফেরি এখন রয়েছে। তো সেই হারে কিন্তু ফেরির টিকিট দিচ্ছে না। তো ফেরির টিকিট দিলে কিন্তু দৌলতদিয়া ঘাটে কোনো চাপ থাকে না। তবে শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শফিকুল ইসলাম শামীম দৌলতদিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন পরিস্থিতি আমাদেরকে। শুধু ফেরি নয়, সড়ক পথেও বাড়ি যাচ্ছে মানুষ, যে যেভাবে পারছেন পরিবহন খুঁজে নিচ্ছেন। রাজধানী থেকে উত্তরের বিভিন্ন জেলায় যাওয়ার প্রধান রুট গাবতলীতে শনিবার শত শত মানুষকে বাড়ির পথ ধরতে দেখা যায়। কয়েকজন একত্র হয়ে কিংবা 2 পরিবারের মানুষ এক হয়ে গাড়ি ভাড়া করেছেন, আবার অনেকে মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে রওনা হয়েছেন। গাড়ি ভাড়া করতে অনেকে সামাজিক মাধ্যমে যাত্রী খুঁজেছেন বলেও জানান। বাস না থাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোই এখন প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর নতুন পশ্চিমপাড়া গ্রামের এক বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে বারান্দা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর নতুন পশ্চিমপাড়া গ্রামের মৃত বয়াতির ছেলে আমির হোসেন ও তার স্ত্রী আলেখা বেগম। ওসি নাজবুল হক মুঠোফোনে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে ওই বৃদ্ধ দম্পতিকে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা কি কারণে তাদেরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। করোনার প্রভাবে হুমকির মুখে পড়েছে সিরাজগঞ্জের তাঁত শিল্প। একদিকে তাঁতের উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় হাটে পাইকার না আসায় ঈদে কাপড় বিক্রি করতে পারছেন না তাঁতিরা। বিক্রি বন্ধ থাকায় শ্রমিকদেরও বেতন দিতে পারছেন না। এই অবস্থায় ঈদ নিয়ে শঙ্কায় পড়েছে তাঁত মালিক ও শ্রমিকরা। তাঁত মালিকরা বলছে, করোনার কারণে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহায়তা না পেলে তাঁত শিল্প বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের অর্থনীতিতে প্রধান ভূমিকা রাখে তাঁত শিল্প। এখানকার উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। এই তাঁত শিল্পের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 5 লক্ষাধিক পরিবার। এই পরিবারগুলো উৎপাদনের ভিত্তিতে কাজ করে সংসার চালায়। করোনার কারণে কাজ কম হলেও ঈদের আগে কিছুটা লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁত শ্রমিকেরা। কিন্তু লকডাউনের কারণে হাটে কাপড় বিক্রি না হওয়ায় লাভ তো দূরের কথা, মজুরি নিয়েই শঙ্কায় পড়েছেন তারা। কাজ বেশি করতে যাতে টাকা আলা বেশি পাই, বউ স্বল্প চলতে পারি। যদি বেচা পারি তাহলে মনে করছে কাম দিন, আর যদি বেচতে না পারি তাহলে কাম দিব না। তাই এই করোনার ভিতরে আমরা কোথায় যাবো? মহাজন মনে করেন বিল না দিলে গারে মনে করেন আমরা ঈদ কাটাতে পারবো না। আনন্দ উল্লাস করবো, বউ ছেলে পেলে আত্মীয় স্বজন এবং নিজেরা যেগুলো কাজ কাম করি, এই কাজ করে মানে ডাল ভাত খাওয়াটাই খুবই কষ্টের ব্যাপার। তাঁত মালিকরা বলছেন, ঈদের আগে কাপড় উৎপাদন করে সারা বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করলেও বর্তমানে করোনার লকডাউনের কারণে হাট বাজার বন্ধ এবং গণপরিবহনও বন্ধ রয়েছে। ফলে কাপড় বিক্রি করতে না পারায় উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও বিপাকে পড়েছেন তারা। আজকে আমার 2টা ছেলেকে আমি হাটে পাঠাইছি, 25-30 পেরি কাপড় দিয়ে। 2টা ছেলেই খালি হাতে ফেরত আসছে, 1 পেরি কাপড়ও তারা বিক্রি করতে পারেনি। সারা বছর বাজে হিসাব করি হয়তো 2-5-10 লাখ টাকা লাভ করবো, কিন্তু লাভ তো ভালো, বরং আরো দেখা যায় 2-5 লাখ টাকা ঘাটতি হয়ে যায়। সরকার যদি তাঁতিদের যদি কোনো সহযোগিতা করে তাহলে হয়তো ব্যবসা সফল হবে।
করোনা মহামারীতে তাঁতিরাও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে জানিয়ে সহজ শর্তে ঋণের ব্যবস্থার কথা জানালেন চেম্বার অফ কমার্সের এই কর্মকর্তা। 2% হারে নতুন করে তাদের মধ্যে ঋণ বিতরণ করে মালিকরা যাতে তাড়াতাড়ি তার শিল্পের সাথে তার কর্মের সাথে যাতে শ্রমিকদেরকে নিয়োজিত করতে পারে। সিরাজগঞ্জের 9টি উপজেলায় 3 লক্ষাধিক তাঁত কারখানায় প্রায় 5 লক্ষের বেশি শ্রমিক জড়িত রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। ডিম দেওয়ার অপেক্ষায় মা মাছ, অপেক্ষায় ডিম আহরণকারীরাও। কয়েকদিন ধরে মেঘের গর্জন ও হালকা বৃষ্টি হলেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল না থাকায় ডিম ছাড়েনি কার্পজাতীয় মা মাছ। হালদা বিশেষজ্ঞরা বলছেন, হালদা দূষণমুক্ত হওয়া এবং মা মাছ রক্ষায় স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এবারে ডিম সংগ্রহে সর্বোচ্চ রেকর্ড হবে। শামসুল আলম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। প্রতি বছর চৈত্র থেকে বৈশাখ মাসে অমাবস্যা বা পূর্ণিমা তিথির বৃষ্টিতে প্রবল স্রোত হলে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। তবে এই মৌসুমে এখনো ভারী বৃষ্টি না হওয়ায় মহা দুশ্চিন্তায় ডিম সংগ্রহকারীরা। তাই হালদা পাড়ে বসে অপেক্ষার প্রহর গুনছেন বাপদাদা পেশা ধরে রাখা মদুনাঘাটের আশু বড়ুয়া। 13 বছর বয়স থেকে হালদা ডিম সংগ্রহের নেশা এখনো ছাড়তে পারেনি। আশুর মতো আরো অনেকেই ডিম সংগ্রহের আশায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এভাবে গরমে বা রোদে খাটতেছে, তিথি কাটতেছে, তিথির ভিতরে যদি অবশ্যই আগারে নিয়ে যদি ডিম হয় তাহলে আমাদের প্রচুর ডিম ধরা পড়বে। 2-3 লাখ 4 লাখ টাকা তো আমি বিক্রি করি পুকুর নিয়ে, আবার ওই যে ডিম পোনা বিক্রি করি। হালদা বিশেষজ্ঞরা বলছেন, এবার নদী দূষণ না থাকায় মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় ডিম সংগ্রহে সর্বোচ্চ রেকর্ড ছাড়াবে। এপ্রিল মে জুন 3 মাস হালদা নদীর প্রজননের সময় এইতে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়নি। যদি সাফিসিয়েন্ট বৃষ্টি হয় তাহলে আমি আশা করি হালদা নদীর বিগত সময়গুলোর চেয়ে ভালো একটা রেজাল্ট আমরা এবার আশা করতে পারি। তবে ডিম ছাড়ার আগে মা মাছ রক্ষা করতে প্রশাসন সতর্ক রয়েছে বলছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। হালদা নদীতে ডিম ছাড়ার মৌসুম চলমান রয়েছে। এই সময়কে লক্ষ্য রেখে বিভিন্ন দপ্তর, সংস্থা এবং এনজিও কাজ করছে। বিশেষ করে এই সময় হ্যাচারি প্রস্তুত করা, হালদা নদীতে টহলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, হালদা নদীতে নজরদারি বাড়ানো। হালদা নদীতে এখন উৎসবের আমেজ। অপেক্ষা বৃষ্টি, ভারী বর্ষণ হলেই ডিম ছাড়বে রুই, কাতলা, মৃগেল। আর এই অপেক্ষায় আছেন ডিম সংগ্রহকারীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করতে ক্যাম্পাসে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা। শনিবার 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। তার সঙ্গে আছেন কমিটির সদস্য এবং ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আখন্দ ও ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বেলা 11:15টার দিকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার কার্যালয়ে যান। 11:15টার দিকে তদন্ত কমিটির সদস্যরা উপাচার্যের কার্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বসেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের নিষেধাজ্ঞা অমান্য করে গত বৃহস্পতিবার বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান 141 জনকে নিয়োগ দেন। ওই দিনই শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করে। নিউজ 24 দেশ সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। ফিরছে খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ বাজারের খবর জানাতে বগুড়া ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু ও আব্দুস সামাদ সাইম। শুরুতেই যাব বগুড়ায়, বাবুর কাছে। বাবু, বগুড়ায় ঈদের বাজার কেমন জমে উঠেছে? কেনাকাটা এবং স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে শপিং কমপ্লেক্সগুলোতে? বাবু, সজল, আজ সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে কিছু সময় মানুষের ভিড় কম ছিল, তবে সকাল 11টার পর থেকেই এই শহরের সবগুলো মার্কেটে মানুষের ভিড় ব্যাপক হারে বেড়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ মার্কেট
নিউ মার্কেট, আলামিন মার্কেট, শেখ শরীফুদ্দিন সুপার মার্কেট এবং অভিজাত যে বিপণী বিতানগুলো হচ্ছে সবগুলো মার্কেটেই মানুষের ভিড়, মানুষের যেন স্রোত নেমেছে। যতটা ঈদ ঘনিয়ে আসছে ততটা মানুষের ভিড়ও যেন বেড়ে গেছে। তো ইতিমধ্যেই জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে রাত 8টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। স্বাস্থ্যবিধির কতটুকু মানছে এটা আমরা ক্যামেরা চোখে দেখাচ্ছি যে মানুষের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব নেই বললেই চলে। আমরা রয়েছি শহরের আলামিন কমপ্লেক্সে, এখানকার দোকানগুলোতে মানুষের ভিড় সকাল থেকে রয়েছে। দুপুরের পর একটু ভিড় কমলেও ইফতারের পর সেই ভিড়টা আরও বেড়ে যায়। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় কিন্তু উত্তরাঞ্চলের করোনার হটস্পট। এখানে 11,958 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 299 জন। তো এত কিছুর পরেও এই শহরে কিন্তু মানুষের ভিড় কোনোভাবেই কমছে না। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেকটা কম। তো সব মিলিয়ে এই ছিল বগুড়া থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আপনার কাছে সজল। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুল সালাম বাবু বগুড়ার খবর জানাচ্ছিলেন। এবারে সিরাজগঞ্জ থেকে আব্দুল সামাদ সায়েম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সায়েম, সিরাজগঞ্জে কি অবস্থা কেনাকাটার? সজল, আসলে সকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এবং সকাল থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু যারা রয়েছে তারা কেনাকাটা করছে। কিন্তু স্বাস্থ্যবিধি বলতে যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে কখনো লক্ষণীয় হয়ে ওঠেনি। শুধু মাস্ক পরছে, কিন্তু যে এই যে দোকান মালিকরা আছে তারা যে স্বাস্থ্যবিধির বিষয়টি সেটা কিন্তু নিশ্চিত করেনি। আমরা দেখেছি অনেক দোকানদারও কিন্তু মাস্ক পরেনি, এমনকি হ্যান্ড স্যানিটাইজার যে সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে বাস্তবায়ন করেনি। এই অবস্থায় কিন্তু করোনার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু সিরাজগঞ্জে রয়েছে। আমি আপনাকে বলি যে আজকেও কিন্তু সিরাজগঞ্জে 19 জন করোনা শনাক্ত হয়েছে, যা গত দিনের তুলনায় কিন্তু আসলে বেশি। এই অবস্থায় কিন্তু আসলে যে সিরাজগঞ্জের যারা সচেতন মহল রয়েছে তারা বলছেন এই অবস্থায় যদি মার্কেটে চলে তাহলে করোনার প্রভাব কিন্তু আসলে বেড়ে যাবে। সে অবস্থায় কিন্তু যারা সচেতন মহল এবং প্রশাসন তারা কিন্তু আসলে চেষ্টা করছে যাতে সবাই মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ সচেতন না হলে কিন্তু এটা সম্ভব না বলে মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের ঈদ মার্কেটে সর্বশেষ। ফিরছি রয়েছে সজল আপনার কাছে। সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুল সামাদ সাইম জানাচ্ছিলেন সিরাজগঞ্জের ঈদ কেনাকাটার খবর। দেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে তা নিয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত নেতাকর্মীরা, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এটা তার দলের নেতারা যতখানি উদ্বিগ্ন, তার চেয়ে অনেক বেশি ব্যস্ততারা তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজনীতি করার ব্যাপারে বেশি আগ্রহী। কারণ আমরা বারবারই দেখেছি বিভিন্ন সময়ে বেগম খালেদার সুচিকিৎসার পরিবর্তে তাকে কিভাবে মুক্ত করতে হবে, অমুক করতে হবে, নানানভাবে সরকারকে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নানান অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক তারা দাবি উত্থাপন করে, যেটা বেগম খালেদার চিকিৎসার সঙ্গে কোনো সম্পৃক্তই না। আজও অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেয়া অব্যাহত রয়েছে। সুনামগঞ্জে 900-র বেশি পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এসবের মধ্যে ছিল 10 কেজি চাল, 1 লিটার তেল, 3 কেজি আলু ও পেঁয়াজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় 1,500 মানুষের মাঝে। পিরোজপুরে 1300 অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী ও জামাকাপড়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে 2000 মানুষকে নগদ টাকা ও মাস্ক দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী ও অসহায় 1,500 পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের 500 শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। নিউজ 24 দেশ সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। কুড়িগ্রামে প্রথমবারের মতো দেশের কৃত্রিম জলাধারে সবুজ হীরা খ্যাত স্পিরুলিনা চাষ হচ্ছে। এতে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন অনেকেই। পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা থাকলে কেমিক্যাল হবে সহজলভ্য, আর তবেই স্পিরুলিনা বিদেশে রপ্তানি সম্ভব বলে দাবি তাদের। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রায় ৩ মাস আগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে স্পিরুলিনা বা সামুদ্রিক শৈবালের চাষ শুরু করেন 7 তরুণ উদ্যোক্তা। প্রায় 3.5 লাখ টাকা ব্যয়ে বাণিজ্যিকভাবে স্পিরুলিনা চাষের জন্যই বিশেষভাবে তৈরি করেন 24,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জলাধার। চারিদিকে জাল আর পলিথিন দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বিশাল এই জলাধারটি। দৈর্ঘ্য 31 ফুট ও প্রস্থ 7 ফুট মাপের দুটি হাউজে 12,000 করে 24,000 লিটার পানি ধারণ করে জলাধারটি। বীজ হিসেবে 11 কেজি মা শৈবাল বা মাদার কালচার পানিতে দেয়া হয়। রোদ বেশি থাকলে উৎপাদন বেশি হয়। সমুদ্রের পানি উৎপাদনের জন্য জলাধারে দিতে হয় 7 ধরনের ওষুধ। শৈবাল সংগ্রহ করা হয় ছাঁকুনি দিয়ে। সঠিকভাবে বাজারজাত করা গেলে মাসে এই খামারে 20 থেকে 30 হাজার টাকা খরচ করে 2 থেকে 3 লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান উদ্যোক্তারা। ফুলবাড়ি অ্যাগ্রো কোম্পানিতে চালু করে 3 মাস হলো। আমরা এর মধ্যে 2 বার হারভেস্টিং করেছি এবং প্রতি সপ্তাহে আমরা 20 কেজি করে হারভেস্টিং করতে পারি এবং এটা প্রতি কেজি আমরা বাজারে 6 থেকে 7 হাজার টাকা করে বিক্রি করি আর কি। যদি সঠিকভাবে বাজারজাত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা লাভবান হব। স্পিরুলিনার মাধ্যমে আমরা দেশের চাহিদা পূরণের জন্য, নিজের স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এই স্পিরুলিনা চাষ করতেছি। সুপারফুড স্পিরুলিনার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছানো গেলে এটি বাজারজাতকরণ সহজ হবে। এছাড়াও সরকারি সহযোগিতা পেলে দেশে তৈরি হবে অনেক উদ্যোক্তা, এমনটাই মনে করেন কৃষি অফিসার। সরকারি উদ্যোগকে যদি বাজারজাতকরণের ব্যবস্থা তৈরি করা যায়, এই সঙ্গে যারা সংশ্লিষ্ট বিভাগ আছে তারা যদি এই বাজারজাতকরণের ব্যাপারে সহায়তা করে, তাহলে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হবে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি স্পিরুলিনা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।